12 মার্চ বসছে সংসদ অধিবেশন। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে হবে প্রথম দিনের আলোচনা। সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সংরক্ষিত নারী আসনের এমপি হতে বিএনপিতে তোড়জোড়। নারী নেতৃত্ব যত বেশি আসবে, নারীদের উন্নয়নের ক্ষেত্রেও তারা বেশি ভোকাল হতে পারবে। রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা, বলিষ্ঠ, যেমন ভালো সংগঠক হতে হবে তেমন ভালো বক্তা হতে হবে। বগুড়া ও দিনাজপুরের 2 উপজেলায় ঈদের আগে ফ্যামিলি কার্ড চালু। প্রথম পর্যায়ে জনপ্রতি পাবেন 2000 টাকা। পরিবারের যে মা প্রধান, মহিলা প্রধান, তাদের জন্য কার্ড। ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল মহিলাকে দেওয়া। অবশেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ। কথায় কথায় শিক্ষকদের আন্দোলন নয় বলেন শিক্ষামন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দেখতে চায় না চীন। পারস্পরিক শ্রদ্ধা ও জন আকাঙ্ক্ষার প্রাধান্য দিতে চায় দিল্লি। 9 তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার মামলায় শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ। মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক। ইরানের ফের সরকার বিরোধী বিক্ষোভ। মার্কিন চাপে নতি স্বীকার নয় বার্তা প্রেসিডেন্টের, জাতিসংঘের উদ্বেগ। এবং চাইলেই খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গড়তে পারবে ছেলেমেয়েরা, এমন পরিকল্পনায় সরকার, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত হবে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বানের অনুরোধের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে প্রথম দিনের অধিবেশনে। আর এদিকে আরেক বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল দ্রুত চালু করতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেন। 12 মার্চ সংসদ অধিবেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশনে নির্বাচিত হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সংসদ অধিবেশন শুরুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সভা হয়। দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের কার্যক্রম চালু করতে বিমানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তো ইন্টারিম গভর্নমেন্ট ক্যান্সেল করে গেছিল, এটাকে ওএনডাম দেওয়ার জন্য এটাকে কিভাবে তড়িৎ গতিতে করা যায় যাচাই বাছাই করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে বলছি। আমরা খুব শিগগিরই এটা জানাবো। আর কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি যাতে হয়, এই চেষ্টাটাই থাকবে। গভর্নমেন্ট বিগত সরকার কোথায় রেখে গেছে টার্মিনালের ইস্যুটা, কারণ এইভাবে তো লিঙ্গারিং করতে পারবে না। তো ওইটা আমরা একটা স্টক টেক মিটিং হয়েছে, দ্যাটস অ্যাবাউট ইট। এবং পরবর্তীতে মানে কি আমরা পদক্ষেপ নেই এগুলো রিভিউ করে দেন উই উইল লুক অ্যাট ইট। সরকারের কর্মপরিকল্পনা ঠিক করতে অর্থমন্ত্রী উপদেষ্টা নজরুল ইসলাম খান সহ সিনিয়র মন্ত্রী এবং উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নতুন মন্ত্রিসভা গঠনের রেশ কাটতে না কাটতেই দলের অন্দরে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংসদের সংরক্ষিত 50টি নারী আসনে কারা যাচ্ছেন। সংবিধান অনুযায়ী যেই দল সাধারণ আসনে যতটি আসন পায় সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টিত হয়। জাতীয় সংসদে 209টি আসনে জয়লাভের ভিত্তিতে
বিএনপির ভাগে পড়ছে ৩৫টি, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্ররা পাবেন ১টি আসন। সরকারের প্রধানমন্ত্রী ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। সরকার গঠনের পর আলোচনায় সংরক্ষিত নারী আসন। ২১২ আসন জয়ী বিএনপি জোট আনুপাতিক হারে অন্তত ৩৫টি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা। কাঙ্ক্ষিত আসনগুলো কারা পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপি সূত্র বলছে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয়, দক্ষ, ত্যাগী, যোগ্য নেত্রীদের মূল্যায়ন করতে পারে দল। আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ। এছাড়াও আছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এছাড়া আলোচনায় সানজিদা ইসলাম তুলি, নাজমুন নাহার বেবি, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, শাম্মী আক্তার ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়াও। একবারে শিশুবেলা থেকে যারা এই দলটা করে আসছে, শুধু করে আসাই না, প্রকৃতভাবে করেছে এবং সেই প্রত্যেকটা জায়গায় সততার একটা চিহ্ন রেখে গেছে এবং রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা, বলিষ্ঠ, যেমন ভালো সংগঠক হতে হবে তেমন ভালো বক্তা হতে হবে। এইরকম মেয়েদেরকে দেওয়াটাই হচ্ছে ভালো। তা আমি মনে করি যে 17 বছর কম সময় না, এই সময়ের মধ্যে এই সময়টা পর্যালোচনা করে যারা সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত এই সমস্ত নারী নেত্রীরাই জাতীয় সংসদে আসুক, এটাই তো আমার প্রত্যাশা। কারণ নারী নেতৃত্ব যত বেশি আসবে, নারীদের উন্নয়নের ক্ষেত্রে তারা বেশি ভোকাল হতে পারবে। সংরক্ষিত নারী এমপি হতে পারেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন, সাবেক এমপি বিলকিস ইসলাম, ব্যারিস্টার শাকিলা ফারজানাও। এছাড়া কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপার নামও রয়েছে আলোচনায়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অবশ্যই শফিউল বারী বাবুর এই বিষয়টা দেখবেন এবং আমাদেরকে সে জায়গায় তিনি মূল্যায়ন করবেন এবং আমার নিজস্ব কিছু অনেক কাজ আমি করেছি আগে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করার সুযোগ পেলে আমি আমার জান প্রাণ দিয়ে আমি আমাদের যে ভিশন, আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য দেশকে উচ্চতর থেকে উচ্চতর স্থানে তুলে নিয়ে যাওয়া, সেখানে আমি আমার কাজ করে সেটা প্রমাণ করার সুযোগ পাবো। বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, জেবা আমিন খান, সাবেক এমপি ইয়াসমিন আরা হক, চেমন আরা বেগমও আলোচনায় রয়েছেন। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন শেষ করতে হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের আগেই শুরু হচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। প্রাথমিক পর্যায়ে বগুড়ার গাবতলী এবং দিনাজপুরের নবাবগঞ্জবাসীদের দেওয়া হবে এই কার্ড। প্রথম পর্যায়ে জনপ্রতি পাবেন 2000 টাকা। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। ঈদের আগেই শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড প্রকল্প। এর মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আনতে চায় নতুন সরকার। অগ্রাধিকার সুবিধা। ঈদের আগে 8 থেকে 10টি উপজেলায় শুরু হচ্ছে এই প্রকল্প। শুরুটা হচ্ছে তারেক রহমানের পিতৃভূমি বগুড়ার গাবতলী ও খালেদা জিয়ার বেড়ে ওঠা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। প্রাথমিকভাবে এই কার্ডে জনপ্রতি দেয়া হবে 2000 করে টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলছে, এই প্রকল্পে স্বচ্ছতা আনতে থাকছে সমন্বিত ডেটাবেস। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে সারা দেশের মানুষকে আনা হবে এর আওতায়। রবিবার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে 3 পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। ফ্যামিলি কার্ড কাজেই পরিবারের জন্য, পরিবারের যে মা প্রধান, মহিলা প্রধান, তাদের জন্য কার্ড। ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল মহিলাকে দেওয়া হবে। এনআইডি কে করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা
এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। অন্যদিকে বরিশালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, কৃষি বাঁচাতে ও দেশের অর্থনীতিকে টেকসই করে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এ কারণে প্রকৃত কৃষকদের দেয়া হবে কৃষি কার্ড। এই কৃষি অর্থনীতিকে বাঁচানোটা আমাদের গুরুত্বপূর্ণ, সে কারণে আমরা কৃষক কার্ড করব, যাতে সে সার, কীটনাশক, বীজ, কৃষি যন্ত্রপাতি, কৃষি জ্ঞান ইত্যাদি করতে পারে। তথ্যমন্ত্রী বলেন, বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ করে মধ্যস্বত্বভোগীর দৈরাত্য কমানো হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অবশেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রাষ্ট্রপতির কাছে পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপকের পদে ফেরারও আবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ডাকসু নির্বাচনেও তার ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। নির্বাচনটিতে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখেও পড়েন তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নানা প্রশ্ন। এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। অবশেষে পদত্যাগ করলেন তিনি। রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিতে শিক্ষামন্ত্রীর কাছে তা হস্তান্তর করেন। রোববার শিক্ষকদের সাথে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ঘটাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকদের সব সমস্যা বিবেচনায় নিয়েই কাজ করবে সরকার। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে শিক্ষকদের পরামর্শ দেওয়ার আহ্বানও জানানো হয়। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। সবার আগে বাংলাদেশ নীতিতেই বিশ্বাস করে চীন। এছাড়া এই দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার প্রত্যাশা করে বেইজিং, জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ওয়াও বিয়ান। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, চীন বাংলাদেশ সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে কথা হয়েছে বৈঠকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চীনের সাথে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। China also supports Bangladesh in maintaining solidarity and stability and in safeguarding national sovereignty, independence and territorial integrity. China supports Bangladesh in pursuing its Bangladesh First policy and playing an even more prominent role in international and regional affairs. China stands ready to carry forward cooperation in all sectors. পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও জন আকাঙ্ক্ষার প্রাধান্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। These communications, we expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations. We also conveyed our commitment to support democratic, progressive and inclusive Bangladesh, our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner and based on our mutual benefit and mutual interest. জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় বিচারের মুখোমুখি এখন সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 11 জন। আরেক মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য দিয়েছেন 2 জন। এদিকে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় পলাতক শেখ হাসিনা সহ 6 জনকে আত্মসমর্পণে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
24-এর 20 জুলাই যাত্রাবাড়ির রাজপথে কোটা সংস্কার আন্দোলনের দিন পুলিশের গুলিতে থেমে যায় তাইমের জীবন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও, যেখানে দেখা যায় গুলিবিদ্ধ তাইমকে জেনে বুঝে আবারও গুলি করছে পুলিশ। রবিবার এ মামলায় সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় 29 মার্চ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। সেই সাথে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন মানবতা বিরোধী মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে পা হারানো ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন, কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই। এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। এদিকে রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 6 পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল 1। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন আগামী 14 এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। রোববার ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা 17 আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে ওই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া গত 3 ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে মারা যান শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। আর বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। নির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে 1 বৈশাখের আগেই করার। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। 4 ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। পরে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় নতুন মাদারীপুর গ্রামের কিশোরদের দুটি পক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। শনিবার রাত 9টা থেকে 1টা পর্যন্ত টানা 4 ঘণ্টা দফায় দফায় এই সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল কিশোর ও তরুণ বয়সী ছেলে দেশীয় অস্ত্র হাতে ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে। বালতির মধ্যে হাতবোমা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং হাতবোমা ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃষ্টির মতো মানে বোমা পড়ছে, অনেক আতঙ্ক হয়েছে, অনেক মানুষ ভয় বিধ্বস্ত হয়েছে, বাসার থেকে বাইরে হতে পারে নাই। প্রতিদিন যদি এরকম হলো মামলা মানে হামলা হয়, এরকমটা হলো বোম ফুটে বা হলো মারামারি হয়, তার মাধ্যমে আমরা যদি ওখানে এলো থাকি বা হলো বসবাস করি, আমাদের জন্য এটা কিন্তু একটা বিপজ্জনক প্রক্রিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই সংঘর্ষ হয়। শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজি করে। আমরা আজকে রাত্রে 10টার দিকে শুনলাম এলাকায় বোম ঘুরেছে, তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করব। ঘটনার একদিন পরেও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই শুরু করেছেন ঈদের কেনাকাটা। প্রথম রোজা থেকেই তাই রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে মানুষের ভিড়। সামনে ঈদ, আর তাই ঈদ উল ফিতরকে ঘিরে ভালো বিক্রি হবে এমন আশায় বুক পেতেছেন দোকানিরা। ভিড়বাট্টা আর যানজট ভোগান্তি এড়াতে রমজানের প্রথম সপ্তাহে রাজধানীতে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। কেউ কিনছেন, আবার কেউ দাম পরখ করেই ফিরছেন। কেউ কেউ দোকানে দোকানে ঘুরে দেখে নিচ্ছেন ঈদ ফ্যাশনে এবারের পোশাক ট্রেন্ড। এবারের মূল্য মোটামুটি আছে একটু নিয়ন্ত্রণে, কিন্তু এখনো দিন যাইতেছে, আরো বাড়তেছে। শুধু জামা কাপড়ে একটু ব্যতিক্রম, যেমন পাকিস্তানিগুলা এখন আগের তুলনায় একটু ভালো, অনেক নতুন ভ্যারাইটি চলে আসছে। চারদিকে ঈদ ঈদ আমেজ। পছন্দ মতো জামা, জুতা, আনুষঙ্গিক কেনা শুরু হয়ে গেছে। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দ মতো জামা জুতা পেতে রাজধানীর গাউসিয়া, চাঁদনী চক ও নিউ মার্কেটে ঢু মারছেন ক্রেতারা। পাকিস্তানি ড্রেস তো এমনি সচরাচর ভালোই লাগে, তারপরও মনে হলো রিজনেবলের মধ্যেই পাইলাম। এখানে ব্যবসা ভালো হচ্ছে, রাস্তায় আমাদের অনেক বেচাকেনা ভালো হচ্ছে আজকে। ব্যতিক্রম তেমন একটা না, কেনাকাটা অলরেডি হয়ে গেছে। ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয়, ভিড় হচ্ছে জুতা, কসমেটিক্স, প্রসাধনী সহ অন্যান্য দোকানগুলোতেও। ঈদ উল ফিতর ঘিরে বেচা বিক্রি ভালো হবে এমন আশায় বুক বেঁধেছেন দোকানিরাও। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর মার্কেটগুলো জমে উঠেছে। উচ্চ আয়ের মানুষেরা নামি দামি শপিং মল থেকে কেনাকাটা করলেও স্বল্প আয়ের মানুষের ভরসা ফুটপাতের বাজারগুলো। তবুও সকলের প্রত্যাশা একটাই, নিজের স্বার্থের মধ্যে থেকে ঈদ উদযাপন করা। নামির আহমেদ, নিউজ 24, নিউ মার্কেট সম্মুখে, ঢাকা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পর পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে সব পণ্যের উপর আমদানি শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের শুল্ক নীতি অবৈধ ঘোষণার একদিন পর নতুন আইনের আওতায় প্রথম 10% এবং পরে তা বাড়িয়ে 15% করার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসা দেশগুলোর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি আইনগতভাবে বৈধ। কংগ্রেসের অনুমোদন ছাড়াই নতুন এই শুল্ক 150 দিনের মধ্যে কার্যকর থাকবে। প্রত্যেক বাবা মা সন্তানকে যেন খেলোয়াড় হিসেবে তৈরি করার সাহস পায়, সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বলেন, প্রতিটি গ্রাম অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে কাজ শুরু করেছেন তারা। ভবিষ্যৎ উজ্জ্বল করতে পড়াশোনার চাপেই জীবনের বেশিরভাগ সময় কাটে ছাত্রছাত্রীদের। যারা আবার খেলাধুলায় মনোযোগ দেয়, অনেক সময় তাদের জীবন হয়ে পড়ে অনিশ্চিত। কজনই বা হতে পারেন মাশরাফি, তামিম, সাকিব কিংবা তপু? সে বিষয়টা ভালোই জানা নতুন সরকারের। তারা চায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে। এজন্য পরিবার থেকে যেন সহযোগিতা পায়, সাথে ভবিষ্যৎ অনিশ্চিত না হয় সে চেষ্টা করছে সরকার। আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। গ্রাম অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চেষ্টার কমতি রাখছে না তারা। ধাপে ধাপে পরিকল্পনা মেনে এই কাজ করতে বদ্ধপরিকর। প্রত্যেকটি তৃণমূল পর্যায় থেকে কিভাবে ক্রীড়াঙ্গনের একটি নতুন পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, আমরা কিভাবে রুট লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের উপজেলা, জেলা পর্যায়ে কিভাবে আমরা খেলাধুলাকে নিয়মিত রাখতে পারি। আমরা আমাদের খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই। রাজধানী সহ সারা দেশে মাঠ সংকট কাটাতেও নজর দিতে চাই সরকার। ঢাকা মহানগরীতে খেলার মাঠের অনেক অভাব রয়েছে। সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি, সেই পরিকল্পনাগুলো আমরা নেব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবার গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন আমিনুল হক। এখন থেকে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন অভয়ও দেন তিনি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ সবাইকে।